স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছে মানুষ। লঞ্চ ঘাটে ঢল। গাজীপুরে মহাসড়কে যানবাহনের ধীর গতিতে ভোগান্তি। বগি উপচে ট্রেনের ছাদেও যাত্রী। যাচ্ছে আমার শ্বশুর বাড়িতে, ফার্স্ট টাইম ঈদ করব। বেশি ঠাসাঠাসি মানুষের, দাঁড়ানোর কোনো ব্যবস্থা নাই। গাড়ি নেই কে সিরাজগঞ্জ রোডে যাবে, ভাড়া চাই 1200 টাকা। ভাড়া তো ডবল নিতেছে। নারী টানে গ্রামে যেই দিব, এছাড়া উপায় নেই। ঈদগুলো যদি পরিবারের সাথে না করা হয় তাহলে তো সম্পূর্ণ ঈদই মাটি। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট। চাহিদা বেশি ছোট ও মাঝারি গরুর, বাড়তি দামের অভিযোগ। একটু দাম বেশি আছে, আগামী একদিন গেলে হয়তো একটু নামার চান্স আছে। আমরা যে দামে গরু কিনতে যাচ্ছি এর কাছাকাছি দাম নামতেছে না, দাম ওরা ছাড়তেছে না তো। আমাদের ডিমান্ডের সাথে ক্রেতার ডিমান্ডের সাথে অতটা ফারাক দেখছি না, কিন্তু ক্রেতা শূন্য। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ভয়াবহ আগুনে পড়ছে রাজধানীর কালচি বস্তি। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। পানি সংকটে ব্যাহত কার্যক্রম। ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। সড়কে একদিনে ছড়ল 29 প্রাণ। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত 15। বগুড়ায় মা মেয়ে, কিশোরগঞ্জে সন্তানসহ দম্পতি নিহত। মানিকগঞ্জে লরির সঙ্গে সংঘর্ষে বাসে আগুন। হামে একদিনে ফের সর্বোচ্চ 17 শিশুর প্রাণহানি। নতুন ভর্তি 1224। টিকাদানের পরও কমছে না সংক্রমণ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সব ধরনের ভ্যাকসিন নেওয়ার পরামর্শ। সরকারের 100 দিনে জীবনমান ইতিবাচক পরিবর্তনের সূচনা। ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপদেষ্টা। নৈরাজ্যের অপচেষ্টায় একটি গোষ্ঠী। আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থান। লাভবাহিক ধ্বনিতে মুখর তাঁবুর নগরী মিনা। নফল ইবাদতে মশগুল মুসল্লিরা। মহান রবের নৈকট্য লাভের আশা। কাল আরাফাতের ময়দানে যাবেন হাজিরা। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে সড়ক, রেল ও নৌপথে ঢল নেমেছে মানুষের। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন নাইম হাসান, বিমানবন্দর রেল স্টেশনে আছেন শাহিন আলম এবং গাজীপুর আছেন মেহেদি হাসান। শুরুতেই যাচ্ছি নাইমের কাছে। নাইম, সাইরেনের শব্দের সঙ্গে সঙ্গে একের পর এক লঞ্চ ছেড়ে যাচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। আজকে সন্ধ্যার পর থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের একাধিক লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গেছে। এখন বাজে রাত ঠিক 9টা। এই মুহূর্তে আমরা রয়েছি সদরঘাটের, যেখানে বরিশালের যে লঞ্চগুলো নোঙর করা হয় সেই লঞ্চ পন্টনের, যেখান থেকে হচ্ছে বরিশালের লঞ্চগুলোও কিন্তু এখন একে একে ছাড়তে শুরু করা হয়েছে। আজকে সন্ধ্যার পর থেকে এখনও পর্যন্ত দক্ষিণাঞ্চলের প্রায় 30 থেকে 40টির বেশি লঞ্চ এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গেছে। এখনও কিন্তু আমরা দেখছি যে একটার পর একটা লঞ্চ যাত্রী বোঝাই হওয়ার পরেই কিন্তু হচ্ছে এই লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে গেছে। কিছুক্ষণ আগে কিন্তু হচ্ছে নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজিবা হাসান এসেছিলেন এই সদরঘাট লঞ্চ টার্মিনালে। তিনি আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেছেন যে এখনও পর্যন্ত যেই নৌ পরিবহনের যে ব্যবস্থাপনা রয়েছে সদরঘাট লঞ্চ টার্মিনালে, সেই ব্যবস্থাপনায় তিনি সন্তুষ্ট বলেই মন্তব্য করতে পারেন। এছাড়া আমরা যাত্রীদের সঙ্গেও কথা বলেছি। তারা কিন্তু বলছেন যে এবারের যেই নৌপথের যে যাত্রা, এই যাত্রায় কিন্তু তাদেরকে খুব বেশি একটা ভোগান্তি পোহাতে হয়নি। প্রত্যেকটি লঞ্চে হচ্ছে যথাসময়ে ছেড়ে যাচ্ছে। আমরা দেখেছি যে বিএডব্লিউটিএ সহ এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তিনিও কিন্তু হচ্ছেন তদারকি করছেন যেন লঞ্চগুলো অতিরিক্ত যাত্রী নিয়ে এই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে না যায়। এমনকি আমরা আজকে দেখেছি যে বৈরী আবহাওয়ার কারণে কিন্তু হচ্ছে বিকেলের পর কিন্তু হচ্ছে যাত্রী কিছুটা চাপ কম ছিল, কিন্তু সন্ধ্যার পরে কিন্তু হচ্ছে সেই চাপ বেড়েছে। এখন রাত ঠিক 9টার বেশি বাজলেও কিন্তু হচ্ছে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে সাধারণ যাত্রীরা আছেন। তারা কিন্তু হচ্ছে তাদের যে গন্তব্যের যে লঞ্চগুলো সেই লঞ্চগুলো বেছে নিচ্ছেন। এই লঞ্চগুলো বেছে নিয়ে কিন্তু হচ্ছে তারা চেষ্টা করছেন যে তাদের পছন্দের যে গন্তব্য সেই গন্তব্যে পৌঁছে গিয়ে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন করতে যাওয়া। এই মুহূর্তে আমাদের সহকর্মী শাহিন আলম রয়েছেন বিমানবন্দর স্টেশনে। আমরা সরাসরি চলে যাব তার কাছে। রেলওয়ে স্টেশনগুলোতে যখনই একটি ট্রেন এসে দাঁড়াচ্ছে তখনই কিন্তু হুমড়ি খেয়ে ট্রেনগুলোতে ওঠার চেষ্টা করছেন যাত্রীরা। বিশেষ করে যেভাবে পারছেন বগিগুলোতে উঠছেন এবং কেউ কেউ আমরা দেখছি জানলা দিয়ে এবং ট্রেনের ছাদেও অনেক যাত্রী উঠে পড়ছেন।
এবং এটি এখনকার দৃশ্য নয়, দুপুরের পর থেকে আমরা দেখছি আজকে ঈদযাত্রার তৃতীয় দিন, যখন ট্রেনে করে যারা বাড়ি ফিরছেন পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তাদেরকেই আমরা একই চিত্র দেখছি। এবং বিশেষ করে দেখেছি যাদের টিকিট কেটেও ট্রেনে উঠতে পারেননি এমন চিত্র আমরা দেখেছি। যদিও এবার রেলওয়ে কর্তৃপক্ষ ঈদযাত্রা নিরাপদ এবং নির্বিঘ্নে করতে বেশ কিছু উদ্যোগ তারা গ্রহণ করেছে। বিশেষ করে যাদের কাছে টিকিট নেয় তাদেরকে কিন্তু স্টেশনের ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, তবে যাদের কাছে স্ট্যান্ডিং টিকিট রয়েছে এবং যারা সিটের টিকিট রয়েছেন তারা কিন্তু স্টেশনে প্রবেশ করছেন এবং যে যার যার মতো করে ট্রেনগুলোতে উঠে পড়ছেন। এছাড়া যদি বলি যে এবারে রেলওয়ে কর্তৃপক্ষ তারা আন্তনগর কয়েকটি ট্রেনে নারীদের জন্য কয়েকটি বিশেষ বগির ব্যবস্থা রেখেছেন, এই ব্যাপারটি যাত্রীরা বেশ প্রশংসা করেছেন। এছাড়া সারাদিনের চিত্র যদি বলি, সারাদিনে বেশিরভাগ ট্রেন কিন্তু নির্ধারিত সময় স্টেশন থেকে ছেড়ে গেছে, তবে কয়েকটি ট্রেন 1 থেকে 1.5 ঘন্টা বিলম্বে স্টেশন থেকে ছেড়ে যায়। যার কারণ হিসেবে এখানকার রেলওয়ে যারা সংশ্লিষ্টরা তারা বলছেন যে ট্রেনগুলো রাজধানীতে ফিরতে দেরি হয়েছে, সে কারণে কিন্তু এখান থেকে আবার ছেড়ে যাওয়ার সময় ট্রেনগুলো বিলম্ব হয়েছে, তবে সে বিলম্ব যেন না হয় সেটি কাটিয়ে ওঠার চেষ্টা তারা করছেন। তবে বিশেষ করে বিপাকে পড়তে হচ্ছে যেহেতু প্রচুর পরিমাণ যাত্রী রয়েছে, তারা এই ট্রেনগুলো যখন স্টেশনে এসে দাঁড়াচ্ছে তখন কিন্তু তারা ট্রেনগুলোতে হুমড়ি খেয়ে পড়ছেন এবং যে যার যার মতো করে ট্রেনে ওঠার চেষ্টা করছেন। তো এই ছিল আমার কাছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে রেলপথের ঈদযাত্রার খবর। আমরা চলে যাব গাজীপুরে, সেখানে আছেন সহকর্মী মেহেদী হাসান। দেখুন, সড়ক পথে আসলে অনেকেই ব্যর্থ হয়ে এখন বাড়ি ফিরে গেছেন, অর্থাৎ যে যেখান থেকে যাচ্ছিলেন আবারও সে ঘরে ফিরে গিয়েছে। বাড়ির পানে যারা ছুটছিলেন, অর্থাৎ গ্রামের বাড়িতে যারা ছুটছিলেন, তারা কিন্তু আজকে আমরা দেখেছি দুপুরের পর থেকে কিন্তু ব্যাপক দুর্ভোগ ছিল এবং সেই দুর্ভোগ পেরিয়ে আসলে যারা পেরেছেন আসলে বাড়িতে যেতে তারা গিয়েছেন এবং যারা পারেননি তারা কিন্তু আজকে ফেরত দিয়ে গেছেন কিংবা আশপাশে কারো আত্মীয় স্বজন কিংবা হোটেলে থেকে আগামীকাল আসলে রওনা দিবেন। তারা আসলে যেটি বলছিলেন যে ঝুঁকি নিয়ে আসলে হলেও তারা চেষ্টা করেছে যেতে, পর্যাপ্ত পরিবহন সংকট থাকার কারণে সেই চেষ্টা আসলে সফল হয়নি এবং আমরা দেখেছি অনেক যাত্রীকেই আসলে দেখেছি তারা যেটি বলেছেন যে বাড়তি ভাড়া দিয়ে হলেও কিন্তু তারা যেতে চাচ্ছে, তবে শেষ পর্যন্ত আসলে পর্যাপ্ত গাড়ি না থাকার কারণে তারা যেতে পারছেন। যদি বলি গাড়ি সংকট কেন হচ্ছে, আপনারা নিশ্চয় জানেন যে গাজীপুরের একমুখী শুধু যানজট নয়, আজকে দ্বিমুখী যানজট আমরা দেখতে পাচ্ছি। এখন যে সড়কটি রয়েছে সেটি কিন্তু ঢাকা ঢোকার পথে আমরা কিছুক্ষণ আগেই দেখেছি যে গাজীপুরের চন্দ্রা থেকে শুরু হয়ে গাজীপুরের বিভিন্ন অংশে 10 থেকে 15 কিলোমিটার লম্বা যানজট আমরা লক্ষ্য করেছি শুধুমাত্র ঢাকায় প্রবেশের ক্ষেত্রে, এবং সেই গাড়িগুলো প্রবেশ করতে না পারার কারণেই কিন্তু আবারও আসলে যাত্রী নিয়ে তারা আবার ফেরত যেতে পারছেন না। অর্থাৎ পরিবহনের পাশাপাশি যেটি ঝুঁকি নিয়ে যারা যাচ্ছেন তারা বিশেষ করে যদি বলি যে এখানে আমরা দেখেছি ট্রাক, বাস, সিএনজি এবং অটোরিকশা করেও কিন্তু অনেকেই 10 থেকে 12 এবং 15 কিলোমিটার পথ এই অটোরিকশা করেও রওনা দিয়েছেন এবং ঝুঁকি নিয়েই আমরা জানি সকালে একটি দুর্ঘটনা ঘটেছে ট্রাকের উপর, এবং এভাবেই কিন্তু ঈদযাত্রায় কিন্তু দুর্ভোগে পরিণত হচ্ছে বিভিন্ন মানুষের কাছে। তো এই ছিল গাজীপুর থেকে ঈদযাত্রার সবশেষ তথ্য আমার কাছে। ঈদযাত্রার খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর এয়ারপোর্ট রেল স্টেশন এবং একই সাথে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে। এবার কোরবানির পশুর হাটের খবর। ক্রেতা বিক্রেতার হাঁকটাকে সরগরম কোরবানির পশুর হাট। এবারও ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি, তবে বাড়তি দামের অভিযোগ ক্রেতার। ভালো বেচাকেনার আশা খামারি ও ব্যাপারীদের। হাটের নিরাপত্তা নিশ্চিতে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ক্রেতা বিক্রেতার হাঁক ডাকে সরগরম কোরবানির পশুর হাট। সোমবার দুপুরের বৃষ্টিবাধা কাটিয়ে বিকেল থেকে চলছে জমজমাট কেনাবেচা। গাবতলী ও দিয়াবাড়ির হাটে আসা বেশিরভাগ ক্রেতার আগ্রহ ছোট ও মাঝারি পশুতে। হাট ঘুরে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান অনেকে। যেটা ধরেন গতবারে আমি 1.5 লাখে কিনতে পারছি, সেটা এখন 2 এর উপরে যেতে হচ্ছে। 5 মন বা 6 মনের ভিতরে যেই গরুটা মনে করেন 2 বা 2.10-এর ভিতরে যেই গরু ওইটা মনে করেন 3 লাখ 3.20 যাচ্ছে। ক্রেতা বিক্রেতা দুজনের জন্যই মোটামুটি এই বাজারটা স্থিতিশীল আছে। 17টা আনছিলাম, 2টা বেচছি। যে আশা করে আসছিলাম, আশা করা দাম মনে হয় যে এটা আর হবে না। খামারিরা বলছেন পশুপালনে ব্যয় বাড়ায় দাম কিছুটা বেশি না পেলে লোকসানের মুখে পড়বেন তারা। ব্যাপারীরা বলছেন বাড়তি দামে কেনায় দাম তুলনামূলক বেশি। একটু দাম বেশি আছে, আগামী একদিন গেলে হয়তো একটু নামার চান্স আছে। আমরা যে দামে গরু কিনতে যাচ্ছি এর কাছাকাছি দাম নামতেছে না, দাম বেশি চাচ্ছে
কিন্তু এই দামে বিক্রি হবে না, কম বিক্রি করবে। ঢাকা উত্তর সিটি প্রশাসক জানান, পশু কিনে নির্বিঘ্নে বাসায় ফিরতে সার্বিক সহযোগিতা করছে সব সংস্থা। নির্বিঘ্নে নগরবাসী তাদের গরু ক্রয় করে নির্বিঘ্নে তার বাসভবনে গিয়ে পৌঁছাতে পারে সেই বিষয়ে সার্বিক সহযোগিতা করবে ডিএমপি পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। হাটে ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিঘ্ন যাতায়াত এবং পশুর হাটে নিরাপত্তা কেন্দ্রিক সার্বক্ষণিকভাবে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা 24 ঘন্টা নিয়োজিত আছেন। আগামী 2 দিনে বেচাকেনা জমে উঠবে বলে প্রত্যাশা ইজারাদারদের। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এরই মধ্যে মক্কা নগরী থেকে তাবুর শহর মিনায় পৌঁছেছেন লাখ লাখ হাজি। কাল বাদ ফজর তারা যাবেন আরাফাতের ময়দানে। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। তাবুর শহর মিনা, যতদূর চোখ যায় সাদা তাবু আর তাবু। এই মিনা থেকেই শুরু হয় হজের মূল আনুষ্ঠানিকতা। আজ 8 জিলহজ, জোহরের নামাজ, আসর, মাগরিব, এশা এবং তারপর দিন অর্থাৎ 9 তারিখ ফজরের নামাজ আদায় করা পর্যন্ত এই মিনায় অবস্থান করেন হাজিরা। এই মিনার ময়দান অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইসলামের ইতিহাসে। প্রায় 20 লক্ষ মুসলিম সমবেত হয়েছে মিনার তাবুর শহরে। আগামীকাল 9 জিলহজ আরাফায় অবস্থান করেই হাজিরা হজ পালন করবেন। আরাফার দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হাজ্জু আল আরাফাতু, যে আরাফার ময়দানে অবস্থান করাই হচ্ছে হজ। আরাফার ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি দোয়া করেছেন, তো উম্মতকেও সেই আরাফার দিনে দোয়া করার জন্য নির্দেশনা দিয়েছেন। এই ছিল পবিত্র ভূমি, পুণ্যভূমি তাবুর শহর মিনা থেকে সবশেষ খবর। সরকারের 100 দিনেই জীবনমানে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে, ফিরছে অর্থনৈতিক স্থিতিশীলতা। তবে বাকস্বাধীনতা নিশ্চিতের সুযোগ নিয়ে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে একটি গোষ্ঠী। আইনের শাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থানে সরকার। সরকারের 100 দিন পূর্তিতে সংবাদ সম্মেলনে কথা বলেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। 24 জুলাই অভ্যুত্থানে 1.5 দশকের ফ্যাসিবাদী সরকার পতনের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার বুধবার স্পর্শ করবে 100তম দিন। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে সরকারের 100 দিনের খতিয়ান তুলে ধরতে এই সংবাদ সম্মেলন। বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন তুলে ধরেন এই সময়ে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ। জানান, প্রথম 100 দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। প্রথম 100 দিনেই জনগণের ভোটে নির্বাচিত সরকার লুণ্ঠিত রাষ্ট্রীয় মালিকানা জনগণের কাছে আবারও ফিরিয়ে দিয়েছে, মজবুত করে চলেছে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো। মাহদি আমিন অভিযোগ করেন, সরকারের নজিরবিহীন বাক স্বাধীনতা নিশ্চিতের সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকারের কঠোর অবস্থান তুলে ধরেন তিনি। বিএনপি সরকার দেশে মত প্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীন বিকাশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। এই নজিরবিহীন স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। প্রতিটি ক্ষেত্রেই অপরাধী যারা আছেন তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনানো হচ্ছে। এক্ষেত্রে সরকারের অবস্থান কঠোরতম। সরকারের 100 দিনেই মানুষের জীবনমানে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে বলে জানান মাহদি আমিন। দুর্নীতি দমনে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে পাচার হওয়া অর্থ ফেরাতে গৃহীত পদক্ষেপে দেশে বিনিয়োগে আন্তর্জাতিক আস্থা ফিরে আসছে বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর বার্তা পৌঁছে দিতে বহুল আলোচিত এস আলম গ্রুপের 4,264 কোটি টাকার স্থাবর সম্পদ সফলভাবে জব্দ করা হয়েছে। বিদেশে পাচার হওয়া মানি লন্ডারিং এর অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে ইতিমধ্যে 3টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। স্বাভাবিকভাবেই আন্তর্জাতিক আস্থা বাংলাদেশের উপর বৃদ্ধি পাচ্ছে। প্রান্তিক মানুষকে সঙ্গে নিয়ে তৃণমূলের ক্ষমতায়নই সরকারের উন্নয়ন দর্শন বলে জানান মাহদি আমিন। এটি গণতন্ত্রের পরিবেশ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জনগণের ভোটে নির্বাচিত। এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী জুনায়েদ মুরসালিন। যাচ্ছি তার কাছে। মুরসালিন, আপনাকে স্বাগত জানাই। সরকার, নতুন সরকার অনেক প্রত্যাশা নিয়ে 100 দিন পূরণ করলো। এই 100 দিনের একটি খতিয়ান আজকে উপদেষ্টা মাহদি আমিন তুলে ধরেছেন, একটু জানাবেন সেখানে আসলে মূল আলোচ্য বিষয় কি ছিল তার? জাফর, আপনাকে ধন্যবাদ। নাতিদীর্ঘ একটি সংবাদ সম্মেলন ছিল তেজগাঁও প্রধানমন্ত্রীর যে কার্যালয় রয়েছে সেখানে, এবং সেখানে আগামী বুধবার যে 100তম দিনে পা দেবে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে যে সরকারটি আসলো, এবং তার এই 100 দিনের তাদের যে কর্মপরিকল্পনা 180 দিনের ছিল, তার 100 দিন কিন্তু পূরণ হয়ে গেল। আমরা মূল চুম্বক পয়েন্টগুলো যদি একবার একটু দেখে নিতে চাই জাফর, সেই জায়গাগুলোর দিকে নজর দিলে আমরা যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে শুরুতেই যে বক্তব্যটি প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহদি আমিন
বলার চেষ্টা করেছেন যে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক কাঠামো মজবুত হচ্ছে, এই বিষয়টি মূলত সরকার গঠনের শুরু থেকেই অর্থাৎ নির্বাচনের আগে থেকেই কিন্তু বারবার প্রতিশ্রুতি দিয়ে আসছিল সরকারের পক্ষ থেকে যে গণতান্ত্রিক যেই প্রতিষ্ঠানগুলো ছিল, বিশেষ করে গণতন্ত্রের যেই অবস্থা ছিল বিগত 1.5 দশকের শাসনামলের প্রতিটি প্রতিষ্ঠানই আসলে একটি ভঙ্গুর অবস্থায় গিয়েছে এবং সেটিকে প্রাতিষ্ঠানিক কাঠামো দেওয়ার যে চেষ্টা সেটি অনেকটাই মজবুত আকার ধারণ করেছে এমনটা দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। পাশাপাশি জীবনমানে ইতিবাচক পরিবর্তন বলতে বেশ কিছু পদক্ষেপ আমরা দেখেছি যে যেমন মূলত ফ্যামিলি কার্ড দিয়েই শুরু করেছিল সরকারের যাত্রা এই নাগরিক জীবন জনজীবনকে কিছুটা ইতিবাচক ধারায় নিয়ে আসার জন্য এবং সেটি কিন্তু কৃষক কার্ড সহ আরও বেশ কিছু পদক্ষেপের মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলো দেখতে পেয়েছি এবং বাক স্বাধীনতার সুযোগে নৈরাজ্য সৃষ্টির যে অপচেষ্টা এই বিষয়টি নিয়ে একটি বড় ধরনের বিতর্ক হয়ে গিয়েছে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। প্রধানমন্ত্রী, তার পরিবার, তার কন্যা, পাশাপাশি সরকারের যারা রয়েছেন সংশ্লিষ্ট মন্ত্রী এবং দলের পক্ষ থেকে তাদেরকে নিয়ে নানাবিধ সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে কিন্তু বেশ কিছু মিথ্যাচার অপপ্রচারের কথা বলা হয়েছিল এবং বেশ কিছু প্রমাণিত হয়েছে যে সেই বিষয়গুলো আসলে এক ধরনের বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সেই জায়গাটি আসলে প্রধানমন্ত্রী উপদেষ্টা মাহাদি আমিন বলার চেষ্টা করেছেন যে বিএনপি যতবার আসলে ক্ষমতায় এসে সবসময় বাক স্বাধীনতা নিশ্চিত করার জন্য তারা কাজ করার চেষ্টা করেছে এবং এটিকে তারা এই সরকারও সেই বিষয়কে গণমাধ্যম এবং অন্যান্য যে বাক স্বাধীনতা রয়েছে সব কিছুই আসলে নিশ্চিত করতে চায়, কিন্তু এই সুযোগটি আসলে একটি গোষ্ঠী নিচ্ছেন এবং নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছেন এবং সুশাসন প্রতিষ্ঠায় কঠোর অবস্থানের সরকার এই বিষয়টি মূলত একটি প্রশ্ন ছিল। সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে যত দ্রুত সম্ভব যে কোনো একটি অপরাধ ঘটলে কিন্তু অপরাধীকে গ্রেফতারের পাশাপাশি বিচারের সম্মুখীন করার চেষ্টা করে যাচ্ছে সরকার। অর্থনৈতিক দিক থেকে সরকারের সাফল্য কিংবা সেই জায়গাটিতে কোনো কিছু বলেছেন কিনা? অর্থনীতির যেই চাকা সচল করার যে বিষয়টি সেটি সরকার শুরু থেকেই খুব গুরুত্বের সাথে কাজ করেছেন এবং যেমন কৃষক ক্ষেত্রে 10,000 টাকা পর্যন্ত তাদের যে ঋণের মওকুফ করেছেন সেই জায়গাটির পাশাপাশি কিন্তু তরুণদেরকে সক্ষম করে তোলার জন্য তাদেরকে বেশ কিছু ফান্ডিংয়ের ব্যবস্থা করেছেন সরকার পক্ষ থেকে এবং বন্ধ মিল কারখানাগুলো চালুর জন্য কিন্তু প্রায় 60,000 কোটি টাকার একটি তহবিল জুনায়েদ মুরসালিন, আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী জুনায়েদ মুরসালিন, জানাচ্ছিলেন সরকারের যে 100 দিন পূর্তি হতে যাচ্ছে আগামী বুধবার, সে বিষয়ে সরকারের উপদেষ্টা প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিনের যে এই সংবাদ সম্মেলন সে বিষয়ে বিস্তারিত রাতের সময় আরও থাকছেন। জঙ্গল সেলিমপুরে ফিল্মি স্টাইলে সন্ত্রাসী হামলা, বুলডোজার দিয়ে ভাঙা হলো যৌথ বাহিনীর ক্যাম্প, রাস্তা কেটে যোগাযোগ বিচ্ছিন্ন, অভিযানে আটক 20। ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর মিরপুর 11 নম্বরের কালশি বস্তি, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট। সন্ধ্যা 7:23 কালশি বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে, পরে একে একে যুক্ত হয় আরও 11টি ইউনিট। পানির সংকটের কারণে আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 8 জেলায় একদিনে সড়কে ঝরল 29 জনের প্রাণ। টাঙ্গাইলে রড ভর্তি ট্রাক উল্টে প্রাণ গেল 15 জনের, আহত হয়েছেন আরও 10 জন। বগুড়ায় মা মেয়ে সহ 4 জন এবং কিশোরগঞ্জে সন্তান সহ দম্পতির প্রাণ গেছে। মানিকগঞ্জে অক্সিজেনবাহী লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে যায় বাসে। ট্রাকে ঝুঁকি নিয়ে বাড়ি ফেরার চেষ্টা, চালকের বেপরোয়া গতিতে ঈদযাত্রা পরিণত হলো বিষাদে। টাঙ্গাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরল 15টি প্রাণ। ভাড়ার টাকা সাশ্রয় করতে ঈদের ছুটিতে ঝুঁকি নিয়ে সোমবার ভোরে চট্টগ্রাম থেকে রড বোঝাই ট্রাকে করে নওগাঁ যাচ্ছিলেন 25 থেকে 30 যাত্রী। কালীহাতির সারাতৈল এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায় ট্রাকটি, রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই 15 জনের মৃত্যু হয়, আহত হন আরও 10 জন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। গাড়ি ব্রেক ফেল করেছে, না হলে কোনো একটা সমস্যা হয়েছে। বৃষ্টির কারণে উপরে তিরপল দিচ্ছে, তলে রড আছে, রডের ভিতরে সব কেউ বয়ে আসলো, কেউ শুয়েছিল। প্রাথমিক অবস্থায় ধারণা করছি যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি পড়ে যায় এবং ঘটনাস্থলেই 15 জন মারা যান। এদিকে একই দিন বগুড়ায় প্রাণ গেল আরও 4 জনের। কাহালু উপজেলার কাজীপাড়া এলাকায় বাসের ধাক্কায় রিকশা ভ্যানযাত্রী মা ও মেয়ে মারা যান। এর আগে সকাল 6টার দিকে শাহজাহানপুর উপজেলার বনানী এলাকায় মোটরসাইকেল আরোহী বাবা ও মেয়ে নিহত হয়েছেন। গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 50 জন। ঝালকাঠির রাজাপুরে ভেকু মেশিনের ধাক্কায় মোহাম্মদ শিহাবুদ্দিন নামে ব্রাকের এক মাঠ কর্মী নিহত হয়েছেন।
এছাড়া মানিকগঞ্জে লিকুইড অক্সিজেনবাহী লরির সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একজন আহত হয়েছেন। কিশোরগঞ্জের মিঠামইনের কাস্তল এলাকায় পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী সহ একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। ওমর ফারুক, সময় সংবাদ। রাতের সময় আরও থাকছেন। আটক কেন্দ্র খোলার কয়েক ঘন্টার মধ্যেই বাংলাদেশি সন্দেহে ধরপাকড়, 3 শিশুসহ 9 জনকে মালদার হোল্ডিং সেন্টারে রাখল ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। এবার বাণিজ্যের সংবাদ। কোরবানির ঈদ ঘিরে এবার উত্তাপ নেই মশলার বাজারে, কমেছে বেশ কিছু মশলার দাম। খুচরা বিক্রি কমে যাওয়াই কারণ বলছেন ব্যবসায়ীরা। আর কয়েকদিন বাদেই কোরবানির ঈদ। প্রতি বছর এই সময়ে অস্থির হয়ে ওঠে মশলার বাজার, তবে এবারের চিত্র কিছুটা ভিন্ন। রাজধানীর সবচেয়ে বড় পাইকারি মশলা বাজার মৌলভীবাজার ঘুরে দেখা গেছে কমেছে বেশ কিছু মশলার দাম। খুচরায় বেচা বিক্রি কমে যাওয়ায় কমেছে পাইকারি ক্রেতাদের আনাগোনাও। প্রায় 25-26 বছরের মশলার ব্যবসার লাইফে প্রথম দেখলাম যে এত ডাউন মার্কেট। একটা বললে আবার দেখা যায় 8-10টা বাইরে রয়েছে। ভারত থেকে অবৈধ পথে আসা মশলায় বাজার সয়লাভ, এমন দাবি করে মশলার ন্যায্য দাম না পাওয়ারও অভিযোগ করছেন কেউ কেউ। ভারত আছে, সেখান থেকে অনেক চুরাই পথে ব্ল্যাক মাল ঢুকতেছে, সেগুলো বন্ধ করতে হবে। এদিকে গেল বছরের তুলনায় দাম অতিরিক্ত না বাড়ায় স্বস্তিতে পাইকারি ক্রেতারা। মহল্লায় বেচা কিনা খুব খারাপ। মার্কেটে আমি আইছি, এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, মানে মানুষের ভিড়ে কাস্টমারের, এখন তো রাস্তা ফাঁকা। ঈদের আগ মুহূর্তে বাজার জমজমাট হওয়ার আশা তাদের। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। হামে প্রাণ গেল আরও 17 শিশুর, নতুন করে হাসপাতালে ভর্তি 1224। গেল 2 মাসে হাম ও উপসর্গ নিয়ে প্রাণ গেছে প্রায় 550 শিশুর। টিকাদানের পরও কমছে না সংক্রমণ ও মৃত্যু। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শিশুদের সব ধরনের টিকা নিশ্চিতের পরামর্শ চিকিৎসকদের। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে গভীর রাতে ফিল্ম স্টাইলে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে যৌথ বাহিনীর অস্থায়ী ক্যাম্প, রাস্তা কেটে বিচ্ছিন্ন করে দেয় যোগাযোগ। এ ঘটনায় অভিযান চালিয়ে 20 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় রোববার মধ্যরাতে 3 থেকে 350 সন্ত্রাসী একযোগে যৌথ বাহিনীর ক্যাম্পে ফিল্ম স্টাইলে সশস্ত্র হামলা চালায়। বুলডোজার নিয়ে এসে গুঁড়িয়ে দেয় অস্থায়ী সেনা ক্যাম্প। সন্ত্রাসীরা প্রথমে জঙ্গল সলিমপুর এবং আলীনগর প্রবেশের প্রধান সড়কটি কেটে যোগাযোগ বিচ্ছিন্ন করে। অপর দিকটি ক্যাম্পের সীমানা প্রাচীর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে ভেতরে ঢোকার চেষ্টা করে তারা। হামলার এক পর্যায়ে র্যাব ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে চালানো হয় গুলি। এ সময় আত্মরক্ষায় পাল্টা গুলি চালায় যৌথ বাহিনীও। এরপর পিছু হটে সন্ত্রাসীরা। বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারী সন্দেহে 3 শিশুসহ 9 জনকে আটক করে মালদার হোল্ডিং সেন্টারে রাখল ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশের পর রাজ্যটির প্রথম জেলা হিসেবে সোমবার মালদায় হোল্ডিং সেন্টার চালু করা হয়। এরপরই 9 জনকে আটক করা হলো। রোববার রাজ্যটির জেলায় জেলায় আটক কেন্দ্র খোলার নির্দেশ জারি করা হয়। চলতি সপ্তাহেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেন, এখন থেকে সন্দেহভাজন বাংলাদেশি ও রোহিঙ্গা ধরা পড়লে রাখা হবে হোল্ডিং সেন্টারে। এরপর থেকে এ বিষয়ে পুলিশ প্রশাসন জোর তৎপরতা শুরু করে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে গাজায় আবারও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 6 মাস বয়সী এক শিশুও ছিল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় 900 ফিলিস্তিনিকে হত্যা করেছে দখলদার বাহিনী। এদিকে বাস্তুচ্যুতির নির্দেশে প্রতিনিয়ত ঘর ছাড়ছেন হাজারো ফিলিস্তিনি। যুদ্ধবিরতি ভেঙে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। স্থানীয় সময় রোববার উপত্যকার নুসাইরাত শরণার্থী শিবিরে বিমান হামলা চালায় দখলদার বাহিনী। এতে হতাহত হন বেশ কয়েকজন। গত বছরের অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও প্রায় প্রতিদিনই গাজা জুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতির সময়ও প্রায় 900 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা সিটির সাংবাদিকদের তথ্য অনুযায়ী রোববারও জোরপূর্বক বাস্তুচ্যুতির নির্দেশের পর বহু পরিবার ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। এদিকে গাজার পূর্বাঞ্চলে তথাকথিত ইয়েলো লাইন সামরিক বাফার জোনের ভেতরে বাড়িঘর ও বেসামরিক স্থাপনা গুড়িয়ে দেওয়ার অভিযানও চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। একই সঙ্গে দেইর আল বালা এলাকায় নতুন করে বিমান হামলায় হাসপাতাল সংলগ্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত 72,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। অর্জিতা শেহজিন, সময় সংবাদ।
শুরু হয়ে গেছে নারী সাফ চ্যাম্পিয়নশিপের উন্মাদনা। হ্যাট্রিক শিরোপার জয়ের মিশন ভারতের গোয়ায় তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে বাংলাদেশের নারীরা। আফ্রিদা ঋতুপর্ণাদের নিয়ে অষ্টম আসরের ট্রফি জয়ের বড় স্বপ্ন দেখছে টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াই এবার ভারতের মাটিতে শুরু হয়ে গেছে আসর। সাফ উন্মাদনায় কাঁপছে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়াম। বাংলাদেশ মিশন শুরু করবে 2 দিন পর। তার আগে হ্যাট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে অনুশীলনে ব্যস্ত নারী ফুটবলাররা। ওয়ার্ম আপ দিয়ে শুধু ফিটনেস নয়, বল নিয়ন্ত্রণ, পাসিং আর নিজেদের মধ্যে ম্যাচ সিনারিতে তৃতীয় দিনের অনুশীলন করেছেন আফিদা ঋতুপর্ণারা। কোচ পিটার বাটলারের অধীনে দল এখন আত্মবিশ্বাসী, লক্ষ্য আরেকটি সাফ শিরোপা। আমাদের দলের সার্বিক অবস্থাটা মেয়েরা খুব হার্ড ওয়ার্ক করছে, করার পর আমরা এখানে আসছি। ট্রেনিংয়ে আমরা ফেজ অফ প্লেতে ছিলাম, আমাদের ট্যাকটিক্যাল কাজগুলি হয়েছে যে আমরা কিভাবে ডিফেন্ডিং করব এবং কিভাবে অ্যাটাকিং করব, এটা নিয়ে কোচ অনেকবার কাজ করেছে যে শেপটা কিভাবে ঠিক রাখবো উইথ বলে এবং উইদাউট বলে। থাইল্যান্ডে খুব ভালো একটা সেশন করেছি। থাইল্যান্ডে আমাদের ক্যাম্পটা খুব ভালো হয়েছে। সেখান থেকে আমাদের মেয়েরা খুব বুঝতে পারছে যে আমরা কি করতে চাচ্ছি এবং সাফে আমরা কি করব, এটা নিয়ে আমাদের মেয়েরা খুব 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 স্ট্রাগল করছে, খুব ভালো প্র্যাকটিস করতেছে এবং আশা রাখি মেয়েরা খুব ভালো করবে। সাফের আগে থাইল্যান্ডে প্রস্তুতি ক্যাম্প করেছে বাংলাদেশ। সেখানে প্রস্তুতি ম্যাচেও মিলেছে ইতিবাচক ফল। বৃহস্পতিবার মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এরপর 31 মে স্বাগতিক ভারতকে মোকাবেলা করবে লাল সবুজ। প্রতিপক্ষ অলওয়েজ অল টাইম প্রতিপক্ষ তারা সবসময় শক্তিশালী। আমরা তাদের নিয়ে চিন্তা করব। আমরা আগেও চিন্তা করেছি তাদের নিয়ে যে তাদের সাথে আমরা কিভাবে খেলবো। তাদের ম্যাচটা দেখে আমরা যে সেশনগুলি আছে, আগামী যে সেশনগুলি আছে, সেই সেশনগুলি আমরা সেইভাবে তৈরি করবো ইনশাআল্লাহ। সবাই ম্যাচ খেলার জন্য উদ্গ্রীব হয়ে আছে যে ভালো করার জন্য। ভালো করতে হলে মেয়েরা অনেক স্ট্রাগল করতেছে। শিরোপা ধরে রাখার মিশনে এবার আরো পরিণত বাংলাদেশ। এই দলটির এখন আছে এশিয়ান কাপ খেলার অভিজ্ঞতা। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কিভাবে লড়াই করতে হয় তা বেশ ভালো করেই জানা বাটলার শিষ্যদের। তামিম হোসেন, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। ভয়াবহ আগুনে পূর্ণ রাজধানীর কালশী বস্তি। ফায়ার সার্ভিসের 15 মিনিটের চেষ্টায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা। সড়কে একদিনে ঝরল 29 প্রাণ। টাঙ্গাইলে রড বোঝাই ট্রাক উল্টে নিহত 15। বগুড়ায় মা মেয়ে, কিশোরগঞ্জে সন্তানসহ দম্পতি নিহত। স্বজনের সঙ্গে ঈদ উদযাপনে ছুটছে মানুষ। লঞ্চঘাট থেকে যাত্রী বোঝাই করে ছাড়ছে লঞ্চ। গাজীপুরে মহাসড়কে যানবাহনের ধীর গতিতে ভোগান্তি। বগি উপচে ট্রেনের ছাদেও যাত্রী। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়ের।